হ্যালো। হ্যাঁ, সবাই আমাকে শুনতে পাচ্ছ আশা করি। আমি হচ্ছে সেটিংটা ঠিক করে এরপরে হচ্ছে আমরা আস্তে, আস্তে জয়েন করব। ওকে। তো আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো একটু পর হচ্ছে আমরা লাইভে চলে যাব। লাইভে যাওয়ার পর বিষয়গুলো শুরু করব। আচ্ছা, সেটিং করে তারপর হচ্ছে লাইভে যাচ্ছি।
আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ। তো আমি স্ক্রিনশটটি একটু অফ রাখতেছি। আমরা প্রথমে একটু কথা বলি কিছুক্ষণ। আচ্ছা, আমি তোমার ভিডিওটা অন করি। আমার ল্যাপটপ থেকে আসলে ভিডিওটা অন করা যাচ্ছে না। আমি মোবাইল থেকে অন করতেছি। তো আশা করি তোমরা আমাকে সবাই দেখতে পাচ্ছ। তো আজকে আমরা মেইনলি কেমিস্ট্রির যে অ্যাসাইনমেন্টটা ছিল তোমাদের এইচএসসির সেটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা একটু বন্ধুদেরকে সবাই একটু শেয়ার করে দাও যাতে সবাই লাইভে ক্লাসটা দেখতে পারে। অবশ্যই ক্লাস শেষে তোমাদের সবাইকে পিডিএফটা প্রোভাইড করা হবে। তারপর আমার পরামর্শ থাকবে সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ক্লাসে অনেক কিছু বুঝতে পারবে। আচ্ছা। আর সবাই একটু কমেন্ট করে দাও তোমরা আসলে শুনতে পাচ্ছ কিনা। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। হ্যাঁ। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছো। আচ্ছা, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা অবশ্যই আমি যা কিছু দেখাবো, ঠিক আছে? ক্লাসের মধ্যে ওটা হুবহু তুলে দিও না। অবশ্যই তোমাদের নিজেদের সৌন্দর্য মিশিয়ে নতুন করে সুন্দর করে লেখার চেষ্টা করবে। কারণ সবার যদি একই হয় তাহলে অবশ্যই মার্কস কিন্তু সেম রকম আসবে না। তো সবাই চেষ্টা করবে নিজেদের মতো করে সুন্দর করে লিখতে। আমি চেষ্টা করব জিনিসগুলোকে বুঝিয়ে সুন্দর করে তুলে দেওয়া। ঠিক আছে? আর তোমাদের কোন ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করার সুযোগ থাকবে। তোমরা জুমে প্রশ্ন করতে পারো অথবা তোমরা চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আশা করি তোমরা সবাই আমার কথাগুলো শুনতে পেরেছো এবং বুঝতে পেরেছো এবং লাইভে যেহেতু তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ। আর ক্লাস করার সময় হয়তো আমার ক্যামেরাটা অফ থাকবে কারণ আমার ক্যামেরা হচ্ছে আমি মোবাইল থেকে ক্যামেরা অন করেছি। ল্যাপটপে ক্যামেরাটা একটু সমস্যা করতেছে আমার। আমি আসলে ল্যাপটপে ক্যামেরা মাইক্রোফোনের সমস্যা মেইনলি এজন্য প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা আস্তে, আস্তে ক্লাসের দিকে যাব। আমি একটু অপেক্ষা করি। আমি একটু তোমাদের লাইভে দেখতেছি যে তোমরা আসলে কিরকম জয়েন করেছো। তো ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। ওকে, সো এখন মোটামুটি আমার ক্যামেরাটা অন থাকবে কিছুক্ষণ। আমি একটু দেখতেছি তোমরা আসলে কারা জয়েন করেছো। ওকে, সো যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে জিজ্ঞেস করতেছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং এটা একটু বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই একটু লাইভে বিষয়টা দেখতে পারে। আচ্ছা। সো আমি অনেককে দেখতে পারতেছি তোমরা জুমে সরাসরি জয়েন করেছো, ভালো বিষয়। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা জুমে আস্ক করতে পারো অথবা লিখেও চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারো। আশা করি প্রশ্ন থাকবে না, তারপর অনেক ধরনের প্রশ্ন থাকবে, সেগুলো জিজ্ঞেস করতে পারো তোমরা। আচ্ছা, সো ক্যামেরাটা বেশিক্ষণ অন থাকবে না। So, আমরা খুব শীঘ্রই ক্লাসে চলে যাব। আমি একটু দেখতেছি তোমরা আসলে কতজন জয়েন করেছো। ওকে, ৩২ জন দেখতেছো। তোমরা আরেকটু বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই লাইভ দেখতে পারে। আচ্ছা, তো আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করব না। প্রায় ১৫ মিনিট হয়ে গেছে। আমরা শুরু করতেছি। Okay, এখন আমি স্ক্রিন শেয়ারে চলে যাবো সরাসরি। সো আশা করি তোমরা আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ এবং আজকে আচ্ছা, অনেকে হয়তো আমাকে চিনো না। আমি আসলে নতুন। আজকে আজকে থেকে হয়তো নতুন আমরা ক্লাস দেখতে পাবে আমাকে। আমার নাম হচ্ছে মাইনুদ্দিন চিশতি। আমি ত্রিপুলি বুয়েটে পড়াশোনা করতেছি। আর এই তো আমার আসলে বিস্তারিত আর তেমন কিছু বলার নাই। আমরা আজকে শুরু করব। ঠিক আছে? সো আজকের বিষয়টা হচ্ছে মেইনলি তোমাদের 3rd চ্যাপ্টার সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। সেই অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো ছিল আমরা সেগুলো প্রথমে এনালাইসিস করব এবং সেখান থেকে কিভাবে খুব সুন্দর করে জিনিসটা লেখা যায় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আমরা একটু প্রথমে প্রশ্নগুলো অ্যানালাইসিস করি যে প্রশ্নের ভিতরে আমরা কিভাবে বিষয়গুলোকে বুঝে সমাধান করতে পারি। ওকে, দেখো, ফার্স্ট একটু লক্ষ্য করো এখানে আমাদের নির্দেশকগুলো কি কি দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রথমে একটা অনেক বড় একটা ইনফরমেশন দেওয়া ছিল যেটা আমাদের প্রয়োজন নাই, আমরা সরাসরি নির্দেশকগুলো দেখব এবং 4-এ 4 পাওয়ার জন্য কি ধরনের লেখা লিখতে হয় এই বিষয়গুলো আমি মেইন আলোচনা করব। ঠিক আছে, অনেকে এই ধরনের অ্যান্সার গুলো জানো, সো আমাদের মেইন টার্গেটটা থাকবে কিভাবে ফুল মার্কস পাওয়া যায়, 16-তে 16 পাওয়া যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো প্রথমে দেখো নির্দেশকে বলা হয়েছে উদাহরণ সহ এসপিডিএফ ব্লক সমূহের মৌলসমূহ সহ বর্ণনা করো। আচ্ছা, সো এখানে তোমাকে মেইনলি যেটা করতে হবে, তোমার যেই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক যেগুলো আছে, কোন কোন মৌলগুলোকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লকে ফেলা যায় এবং তাদের কিছু এক্সাম্পল, কিছু ইলেকট্রন বিন্যাস সহ বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সো ফার্স্টে যেটা আসবে, দেখো তুমি এরকম লিখবে যে উদাহরণ সহ এসপিডিএফ ব্লকের মৌলসমূহের বর্ণনা। তো দেখো ইলেকট্রনীয় বিন্যাসের ভিত্তিতে, ঠিক আছে, মানে অর্থাৎ ইলেকট্রনগুলো যেভাবে বিন্যস্ত করা হচ্ছে সেই ভিত্তিতে আমরা দীর্ঘ যে পিরিয়ডিক টেবিলটাকে আছে আমরা তাকে 4টা ভাগে ভাগ করতে পারি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমাদের আইডিয়া আছে, সো আসলে কিভাবে লিখতে হবে সেই জিনিসটা আমি এখানে আলোচনা করতেছি। আচ্ছা, সো আমরা কিভাবে বিভিন্ন ব্লক বুঝতে পারবো, যদি ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রন এস ব্লকে বা এস অরবিটালে প্রবেশ করে, যেমন এখানে দেখো সর্বশেষ ইলেকট্রন বিন্যাস যদি এন এস 1 মানে 1 to 2 হয়, অর্থাৎ একটা অথবা দুইটা ইলেকট্রন এস ব্লকের যদি সর্বশেষ ইলেকট্রন গুলো হয়, সেক্ষেত্রে আমরা তাকে এস ব্লক মৌল বলবো। যেমন তুমি উদাহরণ হিসেবে দেখতে পারো, আমি জাস্ট এখানেই দেখাই দিচ্ছি, সাপোজ সোডিয়াম। ঠিক আছে, তো সোডিয়ামের টোটাল 11টা, জাস্ট যেখানে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে সেখানে আমরা এটাকে এস ব্লক মৌল বলতে পারি। আচ্ছা, সেই মইতে পি ব্লক মৌল কোনটা, যার লাস্ট ইলেকট্রন থাকবে পি উপস্তরে। ঠিক আছে, যেখানে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যার ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, যেখানে তুমি সাধারণ কনফিগারেশন হচ্ছে NS2 NP 1 to 6। আচ্ছা, ঠিক আছে, সেই ওয়েতে তুমি যদি বাকিগুলো খেয়াল করো, বাকিগুলো অর্থাৎ ডি ব্লকের ক্ষেত্রে তোমার ডি অরবিটালে বা ডি সাবশেল হবে, এটাকে আসলে ডি অরবিটাল বলা ঠিক হবে না, সাবশেলে 1 থেকে 10-এর মধ্যে ইলেকট্রন থাকবে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সাধারণত ডি অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে সেটা একদম শেষ শক্তি স্তর হয় না, তার ঠিক আগের শক্তি স্তরটা হয় ম্যাক্সিমাম কেসে, সব সময় না। আচ্ছা, ঠিক আছে, যেমন তুমি যদি উদাহরণ হিসেবে দেখতে চাও, যেমন তুমি যদি আয়রনের একটা এক্সাম্পল দেখো, এখানে একদম লাস্টে যদি দেখাই আয়রনের কিন্তু 26। ঠিক আছে, তো এখানে থাকবে হচ্ছে 3d6 4s2 এরকম থাকবে লাস্টে, আর শুরুতে এই পার্টটুকু আমি দেখাচ্ছি না, জাস্ট এখানে আর্গন বসাই দিলেই হয় আর কি। তো এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো করতে হয়। তো এটা কিন্তু আমরা ডি ব্লক বলতে পারি, কারণ লাস্ট ইলেকট্রন, অর্থাৎ লাস্ট যে ইলেকট্রনটা আছে 6টা বলো বা শুধু একটা ইলেকট্রন যদি হিসাব করে সেটা ডি সাবশেলে প্রবেশ করতেছে। আচ্ছা, এফ ব্লকের ক্ষেত্রে এটা একটু উইয়ার্ড, তো এটাও সহজ কথা একদম, যে লাস্ট ইলেকট্রন যদি এফ সাবশেলে প্রবেশ করে তখন এটাকে আমরা এফ ব্লক মৌল বলবো। সেটাকে বিস্তারিত আমি আরো দেখানোর চেষ্টা করেছি। যেমন প্রথমে যদি তুমি এস ব্লক এটা খেয়াল করো, এস ব্লকের প্রথমে তোমরা যেটা করবে, এস ব্লক মৌলের ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা দিবে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি আমরা দেখতে পাই সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো এস ব্লক মৌল। আচ্ছা, সো এস ব্লক মৌল কোন কোন গ্রুপের মৌলগুলোকে বলা হয়, যেমন এখানে বলা আছে যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এদেরকে এস ব্লক মৌল বলা হয়ে থাকে। আর এক্সেপশনাল হিসেবে গ্রুপ 18 এর হিলিয়ামকেও এস ব্লক মৌল বলা হয়। ঠিক আছে, কারণ আমরা জানি যে গ্রুপ 18 এর সবার ইলেকট্রন বিন্যাস NS2 NP6। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ 18 এর ক্ষেত্রে, জাস্ট এক্সেপশন হচ্ছে আমাদের হিলিয়াম, কারণ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা এস ব্লক মৌল বলতেছি, সাথে সাথে আবার গ্রুপ 18 এর মধ্যে চলে আসছে। সো কেমিস্ট্রিতে আসলে এরকম এক্সেপশন থাকবেই, তা আমাদের মেনে নিতে হবে। আবার এস ব্লকের মৌল সংখ্যা টোটাল কত, মানে যত বেশি ইনফরমেটিভ তুমি ইনফরমেশন দিবে সেটা কিন্তু মার্কস বেশি আনার জন্য সাহায্য করবে। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল আমি দিয়ে দিছি, তুমি অন্য কোনো এক্সাম্পলও দিতে পারো, যেখানে এখানে হাইড্রোজেন, লিথিয়াম, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসগুলোকে এখানে দেখিয়েছি। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা আশা করি জানো ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে হয়। আচ্ছা, তো এইগুলো এস ব্লক মৌল, এবং এরপরে তুমি এস ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে, যেমন আমি এখানে কিছু বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করেছি 7টার মতো, তুমি 10টা 14টা যতগুলো পারো তোমার বই থেকে কালেক্ট করতে পারো। আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন এস ব্লক মৌলের ক্ষেত্রে প্রায় সবাই ধাতু হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে। ঠিক আছে, এখানে আসলে শুধু হাইড্রোজেন হবে না, এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম হবে, তার আমি বিষয়টাকে ডিলিট করে দিচ্ছি, এটা হাইড্রোজেন এবং হিলিয়াম হবে। ওকে,
হাইড্রোজেন হিলিয়াম বাদে সবাই ধাতু। আচ্ছা, হিলিয়ামে কিন্তু লাস্টে আম শব্দটা আছে, তারপরে এটাকে আমি ধাতু বলিনি, তার কারণ হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় থাকে, সো এটাকে ধাতু বলাটা ওরকম খুব একটা লজিক্যাল না। এটা নিয়ে আসলে কন্ট্রাডিকশন আছে। সো এটা তুমি চাইলে রাখতে পারো, নাও রাখতে পারো, এটা সমস্যা না আর কি। ঠিক আছে, এরপরে টোটাল সংখ্যা, এরপরে তুমি এখানে কিছু ইনফরমেশন আমি বলে দিছি। ঠিক আছে, এখানে দেখো ফ্রান্সিয়াম। আচ্ছা, এখানে তো ইয়াটা একটু ভুল লিখছে, ঠিক করে দাও, রাইটিং অনেক সময় ভুল হয়। না ঠিক আছে, এটা তো রেডিয়াম হবে, বানানটা ঠিক আছে। সো এখানে রেডিয়াম এবং ফ্রান্সিয়াম এই দুটো হচ্ছে এস ব্লকের তেজস্ক্রিয় মৌল। এরা আয়নিক যৌগ গঠন করে থাকে, কারণ এরা সাধারণত বিজোড় ইলেকট্রন, এদের ইলেকট্রন সাধারণত বিজোড় হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে এদের ইলেকট্রন হচ্ছে সাধারণত তুমি দেখো NS1 অথবা 2, যেমন তুমি যদি এক্সাম্পল হিসেবে দেখতে চাও সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের লাস্টে ইলেকট্রন কয়টা থাকে? লাস্টে থাকে হচ্ছে S1। ওকে, আর যদি তুমি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখতে চাও, ক্যালসিয়ামের থাকে হচ্ছে S2 এরকম। সো এদেরকে আমরা এই জন্য বলি যে বহিঃস্থ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 থেকে 2। আচ্ছা, আর গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু, আর গ্রুপ 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এগুলো হচ্ছে খুবই বেসিক কিছু বৈশিষ্ট্য, এবং এদের কিছু নাম আছে। ঠিক আছে, প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়, এই জিনিসটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো বিষয়গুলো কিন্তু তোমরা সুন্দর করে খাতায় লিখবে। ঠিক আছে, এখন আসলে তোলার দরকার নাই, এগুলো তুলতে গেলে সময় নষ্ট হবে, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো যখন যাবো তখন এগুলো তুলো। ঠিক আছে, আমি জাস্ট বলতেছি কিভাবে জিনিসগুলো লিখতে হবে। আচ্ছা, নেক্সট কেসে আমরা চলে যাই। এরপর হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে একই রকম কেস, একই রকম অর্থাৎ হচ্ছে তোমার পি ব্লক মৌলটা, কাদেরকে পি ব্লক মৌল বলা হয়, যেমন এখানে যদি আমরা লক্ষ্য করি, মোরেল ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন যদি সর্বশেষ পি অরবিটালে, আসলে একটু ভুল হবে, এখানে অরবিটাল বলা
আচ্ছা, এখন আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আমার কোনো কারণে হচ্ছে সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি লক্ষ্য করিনি। ধন্যবাদ তোমরা যারা হচ্ছে মেসেজটা করেছো, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি হচ্ছে আবার শুরু করি। সো এখানে আসলে ইম্পর্টেন্ট কিছু হয়তো মিস হয় নাই তোমাদের, আমি জাস্ট বুঝাতে চাচ্ছিলাম। আর সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রন গুলো কিভাবে সাজাতে হবে। সো আশা করি তোমরা এখন শুনতে পাচ্ছ। এখন কি তোমরা শুনতে পাচ্ছ? আমাকে একটু বলো তো, এখন শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি যেটা যেটা বুঝতে পারলাম তোমরা এখন শুনতে পাচ্ছ। ওকে, মাঝখানে একটা সমস্যা হচ্ছিল। সো আমি যেটা বললাম যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত সবাই ডি ব্লকের অন্তর্ভুক্ত। আমি একটু আগে তোমাদের স্ক্রিন শেয়ারে যেই ফটোটা দেখিয়েছিলাম সেই ফটোর মধ্যে আমি দেখাইছি আশা করি, একদম স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে, ঠিক আছে, কপার নিকাম পর্যন্ত সবাই, ঠিক আছে, 21 থেকে প্রায় 104 পর্যন্ত যারা আছে প্রত্যেকে তোমার ডি ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেখো, আয়রন যেটা আছে, আয়রনের লাস্ট ইলেকট্রনটা কিন্তু ডি সাবশেলে প্রবেশ করেছে। ঠিক আছে, তো এই বিষয়টা এখানে পর্যন্তই, আমরা সামনে আগাবো। এরপর হচ্ছে আমাদের ডি ব্লকের কিছু বৈশিষ্ট্য দেখতে হবে। আচ্ছা, তো তার আগে আমাদের ডি ব্লকের কিছু শ্রেণী বিভাগ দেখানোর চেষ্টা করবো আমরা, ঠিক আছে। অর্থাৎ তোমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, মানে তোমার পর্যায়ের ভিত্তিতে তোমাদের ডি ব্লক মৌলগুলোকে বেশ কয়েকটা সিরিজে ভাগ করা হয়। তো সিরিজগুলো আমি এখানে দেখিয়ে দিয়েছি। ফার্স্ট সিরিজ হচ্ছে প্রথম অবস্থান্তর সিরিজ বা ট্রানজিশনাল মেটাল। আরেকটা জিনিস একটু বলে রাখি যে ডি ব্লক মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, ঠিক আছে, ট্রানজিশনাল মেটাল, ঠিক আছে, এটাও বলা হয়। ওকে, সো এই জন্য তোমার ডি ব্লক মৌলগুলোকে 4টা অবস্থান্তর সিরিজে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে 3D, 4D, 5D, 6D ব্লক। সো এটা কিভাবে হিসাব করা হচ্ছে? যদি লাস্ট ইলেকট্রনটা 3D তে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা এদেরকে বলবো 3D ব্লক মৌল বা প্রথম অবস্থান্তর সিরিজ। যেমন এখানে দেখো, আমি এখানে লিখে দিয়েছি, সেটা কালারটা মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হয়, আমি কালারটাকে রেড করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত প্রত্যেকের লাস্ট ইলেকট্রনটা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এই জন্য আমরা এদেরকে বলবো 3D ব্লক মৌল। এরপরে তুমি যদি দ্বিতীয় অবস্থান্তর সিরিজটা একটু লক্ষ্য করো, তোমার ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত, ঠিক আছে, 39 to 48, এরা প্রত্যেকে দ্বিতীয় অবস্থান্তর সিরিজের মধ্যে অবস্থিত, যেখানে তোমার লাস্ট ইলেকট্রন গুলো 4D সাবশেলে প্রবেশ করছে। এবং তুমি যদি তৃতীয় অবস্থান্তর সিরিজটা লক্ষ্য করো, এখানে আমি কিছু লিখছি, যেমন ল্যান্থেনাম, এরপর হচ্ছে তোমার হাফনিয়াম, হাইড্রোগ্রাইডাম, এরা 5D ব্লকের অন্তর্ভুক্ত, কারণ এদের লাস্ট ইলেকট্রন গুলো ডি সাবশেলে প্রবেশ করছে। কেন এখানে 3টা ছিল? ডি পর্যায়ে তো তোমার পঞ্চম পর্যায়ে তো আরো বেশি থাকার কথা। আসলে এখানে সমস্যাটা হচ্ছে কিছু কিছু ইলেকট্রন, মানে ম্যাক্সিমাম ইলেকট্রন পঞ্চম পর্যায়ে এরা এফ ব্লকে চলে যায়। দ্যাটস ওয়াই এখানে মাত্র 3টা আসতেছে। ওকে, এরপর তুমি যদি চতুর্থ সিরিজটা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে 60 ব্লক। এখানেও খুব সামান্য, ঠিক আছে, অ্যাক্টিনিয়াম, তারপর হচ্ছে তোমার থোরিয়াম, রাদারফোর্ডিয়াম, কোপারনিকাম, সরি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম হবে। তো ক্যালিফোর্নিয়াম, এই 4টা তোমার চতুর্থ সিরিজের মধ্যে অন্তর্ভুক্ত। বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা,
ঠিক আছে, এভাবে হচ্ছে তোমরা ডি ব্লকের শ্রেণী বিভাগটা লিখে ফেলবে। এরপরে আমাদের এই ডি ব্লকের শ্রেণী বিভাগ টিকটকে আমি তোমাকে যেটা বুঝাইলাম, এটা হচ্ছে গ্রাফের মাধ্যমে এখানে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা লিখতে পারো, যেটা হচ্ছে তোমার গ্রাফে বোঝানোটা একটু ইজিয়ার, যদিও এত বড় এত সুন্দর করে গ্রাফ আঁকা সম্ভব না তোমাদের পক্ষে, অনেকের পক্ষে, বাট লিখলে ভালো নাম্বার পাবা। তো আমার পরামর্শ থাকবে এবার লিখতে 3D 4D। ঠিক আছে, খেয়াল করো 3D 4D 5D 6D আমি আলাদা আলাদা ব্লক আকারে লেখার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, এবং এখানে কিছু সাইড নোট আমি অ্যাড করেছি, একটু লক্ষ্য করবে যে ডি ব্লক মৌলকে অবস্থান্তর মৌল বলা হয়, যেটা আমি একটু আগে বললাম। আর একটা হচ্ছে ডি ব্লক মৌলের প্রায় সবাই ধাতু যদি তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গুলো বিজোড় হয়। ঠিক আছে, সো কিছু কিছু ডি ব্লক মৌল থাকবে যাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন গুলো বিজোড় নয়, সো তাদেরকে আমরা তখন বলবো এরা অধাতু। ঠিক আছে, এরকম কিছু এক্সাম্পল আছে, তোমরা একটু খুঁজলি পাবা। তো ওইটা নিয়ে আমরা এখানে আর বোদারিং করতেছি না, আমরা সামনে আগাবো। আচ্ছা, সো এই হলো আমাদের ডি ব্লকের শ্রেণী বিভাগ, এবং চলে আসছে এবার আমাদের বৈশিষ্ট্য। এটা দেখো, ডি ব্লকের প্রায় সকলেই ধাতু। ডি ব্লক হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত অবস্থিত। তারপরে খুবই ইম্পর্টেন্ট আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি, দেখো এই যে এদের অধিকাংশই পরিবর্তনশীল জারণ মান দেখাতে পারে। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু ধাতু আছে, যেমন আয়রনের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, আয়রনের প্রায় 2টা যোজনী আছে, 2+3+, কপারের 2টা, কপার 1+, কপার 2+, সিলভারের 2টা, এরকম বেশ কিছু ডি ব্লক মৌলের পরিবর্তনশীল জারণ মান দেখা যায়। এজন্য এটাকে তুমি বৈশিষ্ট্য হিসেবে অ্যাড করতে পারো। আচ্ছা, এরপরে তুমি ইলেকট্রন বিন্যাস অ্যাড করে দিলে। গ্রুপ 11 কে মুদ্রা ধাতু বলা হচ্ছে, এটাকে বলা যায়। এখানকার ম্যাক্সিমাম ধাতুকে আমরা তাপ পরিবাহী কন্ডাক্টর হিসেবে ব্যবহার করে থাকি, যেমন তামা। ঠিক আছে, কোথাও কোথাও রূপাও ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে আরেকটা সুন্দর ইনফরমেশন, যে পুরো পর্যায় সারণীর একমাত্র তরল ধাতু হচ্ছে মার্কারি। ঠিক আছে, Hg হচ্ছে হাইড্রোগ্যারাম ল্যাটিন নেম, আমরা এটার ইংলিশ নামটা হচ্ছে মেইনলি মার্কারি। আচ্ছা, সো এই গেল আমাদের ডি ব্লকের বৈশিষ্ট্য। আমরা বিষয়গুলো একটু সামনে তাড়াতাড়ি আগাবো, কারণ অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এরপর দেখো আমি একটা ছোট একটা ইনফরমেশন এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলটা হচ্ছে ডি ব্লক মৌলসমূহ মধ্যে যাদের সুস্থিত আয়নগুলোর ডি অরবিটালে ইলেকট্রনগুলো অসম্পূর্ণ থাকে। আচ্ছা, অসম্পূর্ণ বলতে কি বোঝায় আমি একটু বলি। অসম্পূর্ণ মানে হচ্ছে ডি অরবিটালের ইলেকট্রনগুলো থাকবে 1 থেকে 9 এর মধ্যে, 0 হবে না আবার 10ও হবে না। ঠিক আছে, তো আমি একটু রেড মার্ক করে বুঝাই দিচ্ছি যে কোনটা কোনটা হবে না বা কোনটা কোনটাকে আমরা হিসাবে ধরবো না। আমরা হচ্ছে D0 যদি থাকে এটাকে হিসাব করব না, ডি যদি 10 থাকে এটাকেও আমরা হিসাব করব না। অর্থাৎ সুস্থিত আয়ন, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সুস্থিত আয়ন। ঠিক আছে, আচ্ছা, সুস্থিত আয়ন মানে কি, যেই আয়নের পর অন্য কোনো আয়নে সে ট্রান্সফার হতে চায় না। ঠিক আছে, যেমন আমি কিছু এক্সাম্পল দেই। তোমার যদি স্ক্যান্ডিয়াম ধাতুর সুস্থিত আয়ন দেখতে চাও, সেটা হচ্ছে Sc3+। ওকে, আয়রনের সুস্থিত আয়ন হচ্ছে, আয়রনে কিন্তু 2টা আয়ন আমরা দেখতে পাই, কিন্তু সুস্থিত আয়ন হবে 3+। ওকে, এভাবে তোমার বেশ কিছু ধাতুর সুস্থিত আয়ন আছে, যেমন কপারের ক্ষেত্রে হচ্ছে কপার কপার 2+। আচ্ছা, তো এখন আমরা একটু লক্ষ্য তোমাদের একটু দেখাই যে এই ধাতুগুলো কি আসলে সুস্থিত আয়ন, মানে এদের সুস্থিত আয়নগুলো কি ডি অরবিটালে অসম্পূর্ণ থাকে কিনা। যদি অসম্পূর্ণ থাকে তখন আমরা এদেরকে বলবো অবস্থান্তর মৌল। ঠিক আছে, এটা কিন্তু ডি ব্লকের মধ্যে পড়তেছে, একটা স্পেশাল কেস। সকল ডি ব্লক মৌলের, সরি, সকল ডি ব্লক মৌলকে কিন্তু কোনোভাবেই তুমি অবস্থান্তর মৌলের মধ্যে ফেলতে পারবে না। আচ্ছা, সো আমি একটু দেখাই, একটা দেখাবো। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি দেখো, স্ক্যান্ডিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 21টা। তো ইলেকট্রন বিন্যাসটা হওয়া উচিত ছিল এরকম, এরকম কিছু একটা হওয়া উচিত। ঠিক আছে, বাট এখানে 3+ লিখেছি আমি। ঠিক আছে, 3+ মানে কি, 3টা ইলেকট্রন গায়েব হয়ে যাবে। সো এইখানে যেটা হবে, এটা 0 হবে, এটাও 0 হবে। দেখো, এইটা কিন্তু ট্রানজিশনাল মেটাল হবে না। ঠিক আছে, ট্রানজিশনাল মেটাল হবে না। এটা কিন্তু ট্রানজিশন মেটাল হচ্ছে না। আবার তুমি যদি আয়রন 3+ এর ক্ষেত্রে লক্ষ্য করো, আয়রন 3+ এর ক্ষেত্রে আমি সরাসরি আঁকতেছি এবার। আর্গন, আর্গন মানে হচ্ছে 18টা ইলেকট্রন, এরপর হচ্ছে 3d4s। সো 4s2 3d6 হওয়া উচিত ছিল, বাট যেহেতু 3টা ইলেকট্রন গায়েব হবে, সো এখান থেকে আমার 4s হয়ে যাবে 0, 3d হয়ে যাবে 3d5। সো এখান থেকে আমরা বলতে পারি এটা কিন্তু ট্রানজিশনাল মেটাল হচ্ছে, বা তোমার অবস্থান্তর মৌল আর কি। ওকে, আচ্ছা, কপারের ক্ষেত্রে তোমরা আসলে এটা নিজেরাই বের করতে পারবে, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কপারের ক্ষেত্রে হওয়া উচিত ছিল 3d10,
4s1, হ্যাঁ এরকম, মানে 29টা, তো এখানে একটু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস আর কি। এখন তুমি এখান থেকে যদি 2টা ইলেকট্রন গায়েব করে ফেলো তাহলে হবে 3d9 4s0। সো এইটা কিন্তু ট্রানজিশনাল মেটাল হবে। ওকে, সো এই পোল দেখাতে পারো অবস্থান্তরমূলক কারা কারা এবং কারা কারা অবস্থান্তরমূলক নয়। আচ্ছা, কেউ একজন মেসেজ করেছো? ওকে, ঠিক আছে, আমরা এখন অবস্থান্তর মৌলের পর আমরা একটু নেক্সট কেজে আগাবো। আজকে ক্লাসটা একটু বড় হতে পারে, তারপরে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। এফ ব্লক মৌলের ক্ষেত্রে আমি আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি আগাবো। দেখো এখানে কি বলেছি আমি, যে মৌলগুলোর পরমাণু আহ, অনেক কিছু এখানে লেখা আছে বইয়ের একটা সংজ্ঞা আর কি, জাস্ট আমি এখানে শর্টকাটে দেখাচ্ছি। দেখো, লক্ষ্য করো আমি কি বলেছি, দেখো n-2, ঠিক আছে, অর্থাৎ শেষ শক্তি স্তর থেকে ঠিক ভেতরের দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন গুলো সাধারণত প্রবেশ করবে। সাপোজ মনে করো তোমার 7th সেল পর্যন্ত একটা পরমাণু বিস্তৃত, তো সেই ক্ষেত্রে তোমার 5f এ ইলেকট্রন প্রবেশ করবে। ওকে, তো তখন আমরা এটাকে বলবো এফ ব্লক মৌল। ঠিক আছে, যেমন এখানে দেখো আমি খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছি যে ল্যান্সেনাইট সেরিয়াম থেকে প্রায় এলইউ পর্যন্ত প্রত্যেকে, এবং তুমি F5F শ্রেণী যদি চিন্তা করো, তোমার থোরিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত প্রত্যেকে এফ ব্লক। একটু কমপ্লিকেটেড, এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা তোমাদের ইন্টারেক্টিভ হবে না, যতটুকু বইয়ে আছে আমি জাস্ট শর্টে বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম। আচ্ছা, এফ ব্লকের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এফ ব্লকের বৈশিষ্ট্যের মধ্যে আমি দেখাবো। আচ্ছা দেখো, এখানে একটু লক্ষ্য করো কেন এফ ব্লকটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ এটা বাস্তবে তৈরি করাটা আচ্ছা, আমি খুবই দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তো আমি আবার শুরু করছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি তুমি একটু লক্ষ্য করো, যে শেষ শক্তি স্তরের থেকে ঠিক ভেতর দিকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করছে। আচ্ছা, আরো অনেক কিছু এখানে বলেছি, এদের কিছু পরিচয় আছে, ল্যান্থেনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। এদেরকে হচ্ছে ইন্টার নেটওয়ার্কে হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা ছিল আমার এখানে সম্ভবত, যেন কারণে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম আমি বারবার। একটু বিষয়টা লক্ষ্য করতেছি, তারা ওয়েট। আমি খুবই দুঃখিত, নেটওয়ার্কের ইস্যুর কারণে একটু সমস্যা হচ্ছে। আমি শুরু করছি। আচ্ছা, ঠিক আছে, তো আশা করি তোমরা শুনতে পাচ্ছ। এখন আমি আয়নীকরণ শক্তিটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি।
আচ্ছা, সো আয়নীকরণ শক্তিটা হচ্ছে মেইনলি তোমরা মোটামুটি বুঝো, এখানে খুব সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে। তো সংজ্ঞাটা যদি আমি একটু শর্টকাটে যদি বলি, আমাদের আয়নীকরণ শক্তিটা হচ্ছে মেইনলি কোন একটা অ্যাটম থেকে সেটাকে আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে, ঠিক আছে? কোন একটা অ্যাটমকে আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, এই জিনিসটা মাথায় রাখবে। যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাকে বলা হয় হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। একই কথা, কোনো পার্থক্য নাই। এখানে কিছু আমি কি পয়েন্ট দিয়ে দিয়েছি। আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি হচ্ছে মেইনলি একটি তাপহারী প্রক্রিয়া, এবং এখানে কিছু বিক্রিয়া আমি আলো দেখিয়ে দিছি। সো এই জিনিসটা তোমরা সুন্দর করে লিখে ফেলবে। এরপরে আমাদের আয়নীকরণ শক্তির একটা গ্রাফ আমরা লক্ষ্য করি। আচ্ছা, এই গ্রাফটা হচ্ছে মেইনলি তোমার, এই গ্রাফটা হচ্ছে মেইনলি তোমার ২ নাম্বার যে পর্যায়টা ছিল, সেই ২ নাম্বার পর্যায়ের এক্সপ্লেনেশন। সো এই ২ নাম্বার পর্যায়ে কিছু ব্যতিক্রম আছে। সো এইজন্য হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। দেখো, এখানে তুমি যদি আ আচ্ছা, দুঃখিত, এখানে হচ্ছে তোমার ২ নাম্বার পর্যায় না, এখানে এটা হচ্ছে তোমার মেইনলি একদম, আচ্ছা, এটা হচ্ছে আ তোমার ১ থেকে ১২ পর্যন্ত সিরিয়ালি জিনিসটা বোঝানো হইছে। আচ্ছা, এটা পর্যায়ের মধ্যে হিসাব করা যায় আসলে। তোমার যদি এই যে লিথিয়াম থেকে হিসাব করো, এটা হচ্ছে তোমার ২ নাম্বার পর্যায় হবে। ঠিক আছে? আর এখানে হাইড্রোজেন থেকে দেখানো শুরু করছে। আমরা যদি লিথিয়াম থেকে লক্ষ্য করি তাহলে বিষয়টা এক্সপ্লেইন করা একটু ইজি হবে। হাইড্রোজেন, হিলিয়ামটা আমরা পরে দেখব। দেখো, আয়নীকরণ শক্তি সাধারণত পর্যায়ের বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমার আকারগুলো ছোট হয়। তো এটা আমরা এক্সপ্লেইন করব। তো এখানে একটু লক্ষ্য করো, আমি যে কথাটা বলেছি যে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে আয়োনাইজেশন এনার্জি এটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে? আর তোমার গ্রুপের উপর থেকে নিচে আয়োনাইজেশন এনার্জি এটা যদি লক্ষ্য করো, এটা হচ্ছে হ্রাস পাবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট ইনফরমেশন। তো সেই হিসেবে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে লিথিয়াম থেকে বেরিলিয়ামে কিন্তু বেড়ে গেছে। কিন্তু কোন কারণে এই জায়গায় একটু ঝামেলা হইছে। বেরিলিয়াম থেকে বোরনের কম, কিন্তু বেশি হওয়ার কথা ছিল। আবার এরপরে আবার নাইট্রোজেন পর্যন্ত খুব সুন্দরভাবে বেড়েছে। বাট এরপরে আবার নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা। আবার অক্সিজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত খুব সুন্দর বেড়ে যাওয়ার পর এই জায়গায় একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। সো এই বিষয়গুলা এখানে এই জায়গার ব্যতিক্রম দেখার কারণ হচ্ছে এখানে নতুন একটা পর্যায় শুরু হইছে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা হচ্ছে নিয়ন পর্যন্ত আলোচনা করব। সো লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত তুমি যদি লক্ষ্য করো, এখানে ব্যতিক্রম হচ্ছে কোন জায়গায়? ব্যতিক্রম হচ্ছে তোমার এই বেরিলিয়াম বোরনের জায়গায় আর নাইট্রোজেন অক্সিজেনের জায়গায়। সো এই বিষয়গুলা আমাদের একটু এক্সপ্লেইন করতে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে একটা নতুন পেজের ভিতরে বিষয়টা একটু লেখার চেষ্টা করি। ওকে। সো কেন আসলে আমরা একটু আগে যেই দ্বিতীয় পর্যায়টা দেখলাম, সেখানে বোরন, বেরিলিয়াম এবং নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে ব্যতিক্রমটা হচ্ছে, অর্থাৎ উল্টা হচ্ছে কেন? আচ্ছা, সো প্রথমে আমরা চলে আসি বেরিলিয়াম এবং বোরনের মধ্যে। তুমি যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখো, 1s2 2s2, মানে ৪ টা ইলেকট্রন। আর তুমি এখন যদি বোরনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, 1s2 2s2 2p1। আচ্ছা। সো এখন এই জায়গায় আসলে কেন ঘটনাটা চেঞ্জ হচ্ছে? এটা তোমরা অনেকেই জানো, অনেকে 9 10 এ পড়ে আসছো, সো এটা জানাটা খুব স্বাভাবিক। সো এখানে আমি যদি একটু এক্সপ্লেইন করতে চাই, তুমি যদি বেরিলিয়াম আর বোরনেরটা লক্ষ্য করো, মোটামুটি কিন্তু আমাদের আন্দাজ চলে আসছে আসলে কেন এই ঘটনাটা ঘটতেছে। তুমি যদি এই জায়গায় লক্ষ্য করো, এইটা কিন্তু পূর্ণ উপস্তর, ঠিক আছে? বাট এখানে লাস্ট যেই সাবশেলটা আছে সেটা কিন্তু অপূর্ণ। অর্ধপূর্ণও না, কিছুই না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন একটা পরমাণুর মধ্যে অরবিটাল গুলো বা উপস্তরগুলো যদি পূর্ণ থাকে বা অর্ধপূর্ণ থাকে, তো সেই ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল হয় বা নিষ্ক্রিয় এর কাছাকাছি হয়। আর আমরা জানি নিষ্ক্রিয় পদার্থ থেকে ইলেকট্রন বের করা বেশ কঠিন। তো সেই ক্ষেত্রে বেরিলিয়ামকে তোমার আয়নাই মানে কি বলে এটাকে? আয়নে পরিণত করার জন্য বেশি শক্তি দিতে হবে। ঠিক আছে? এজন্য আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম ইস মাচ গ্রেটার দ্যান আয়োনাইজেশন এনার্জি অফ বোরন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে অর্ধপূর্ণতা বা পূর্ণতা। ঠিক আছে? অর্ধপূর্ণতা বা পূর্ণতা। বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা। সো এভাবে তুমি বলতে পারো যে বেরিলিয়াম বোরন থেকে কেন
বেশি আয়নীকরণ শক্তি, সরি মানে কেন বেশি আয়নীকরণ শক্তি লাগবে বেরিলিয়ামের ক্ষেত্রে। আবার তুমি যদি একটু নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, নাইট্রোজেন একদম শেষের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, নাইট্রোজেন হচ্ছে 7, সো এখানে থাকবে 1s2 2s2 2p3। আর অক্সিজেনের ক্ষেত্রে যদি লক্ষ্য করো, লাস্টে থাকবে হচ্ছে 2p4। সেখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা অর্ধপূর্ণ, সো এটা বেশি স্থিতিশীল। এখান থেকে আমরা বলতে পারি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পুরো সিকোয়েন্সলি কেন বেরিলিয়াম বোরন একটা সমস্যা হচ্ছে আর নাইট্রোজেন অক্সিজেন একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাটার কারণটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো এটার অ্যান্সারটা তোমরা আশা করি পেয়ে গেছো। কেন এই ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে অরবিটালের বা উপস্তরের অর্ধপূর্ণতা বা সম্পূর্ণ থাকাটা, ঠিক আছে? এবং এভাবে কিন্তু তারা বেশি স্থিতিশীল হবে। অতএব নাইট্রোজেন বেশি নিষ্ক্রিয়, ঠিক আছে? তার যে বেশি নিষ্ক্রিয় হবে সে বেশি ইলেকট্রন, মানে তার ভিতর থেকে ইলেকট্রন বের করাটা বেশি কঠিন হবে। তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা একটা চার্ট দেখানোর চেষ্টা করেছি, যেখানে হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে আয়নীকরণ শক্তিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখানো হচ্ছে। খেয়াল করো এখানে E1 E2 E3 মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে একটা ইলেকট্রন বের করলে কি পরিমাণ শক্তি প্রয়োজন হবে, দুইটা ইলেকট্রন বের করলে, তিনটা ইলেকট্রন বের করলে কি পরিমাণ শক্তি প্রয়োজন হবে। যাতে কিছু বোঝার দরকার নেই, একটাই যদি দেখো তাহলেই বুঝতে পারো অনেক কিছু। যেমন এখানে দেখো লিথিয়ামের ক্ষেত্রে এই দেখো বাড়তেছে 900, তারপরে হঠাৎ করে কমে গেল, তাই না? এটা কিন্তু ডাউনগ্রেড হয়েছে। আমরা গ্রাফে যেটা দেখলাম সেটা কিন্তু এখন সংখ্যার মতো আমরা দেখতে পারতেছি 900 থেকে হঠাৎ করে 800 হয়ে গেছে, যেখানে হয়তো 1000 হওয়ার কথা ছিল। এরপর আবার বেড়েছে, বাড়তে বাড়তে এসে এই জায়গায় একটা সমস্যা হয়েছে, এখানে প্রায় আবার 100 ডিফারেন্স হয়ে গেছে, অক্সিজেন কমার কথা ছিল বেড়ে গেছে। আচ্ছা, এরপরে আবার গতানুগতিক ভাবে বেড়ে গেছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন দীব্রত চন্দ্র সম্ভবত হ্যান্ড রেজ করেছো, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে তোমার? আচ্ছা, ঠিক আছে, তোমার হয়তো কোনো প্রশ্ন নাই, ভুল হচ্ছে। ওকে, তো এখন তুমি যদি E2 E3 একটু লক্ষ্য করো, এই জায়গায় কি আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে কম বেশি হচ্ছে কিনা। তো এই জায়গায় দেখো তোমার কিন্তু ঘটনাগুলো একটু উল্টা হচ্ছে, ঠিক আছে? সিকোয়েন্সটা ঠিক থাকতেছে না। সো এই জিনিসগুলো খুব একটা এক্সপ্লেন করা যায় না, সরাসরি গ্রাফিক্যাল ইনফরমেশন গুলো আমাদের ব্যবহার করতে হয়। আমরা সবসময় E1টা লক্ষ্য করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, এই গেল আমাদের আয়নীকরণ শক্তিটার ব্যাখ্যা। কিন্তু আমাদের তো আসলে পর্যায় এবং গ্রুপ বরাবর ব্যাখ্যা করতে হবে যে কোন দিকে কেন বেশি হয় কম হয়। তো এই জিনিসটা আমি একটু লিখে দিই। পর্যায় বরাবর আয়নীকরণ শক্তি ঠিক আছে, আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি। বাম থেকে, এটাকে তোমাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, আমি বলে দিব কি লিখবা তোমরা। বাম থেকে ডানে বৃদ্ধি পাবে, ঠিক আছে? কেন বৃদ্ধি পাবে সেটা আমি একটু এক্সপ্লেন করি। তুমি যদি পরমাণুগুলোর আকারটা দেখো, ঠিক আছে, প্রথমে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে, যেমন তুমি যদি সোডিয়াম খেয়াল করো। এরপরে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুমি দেখো দুইটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? এরপর এরকম করতে করতে একদম লাস্টে যদি দেখো, লাস্টেটার মধ্যে প্রায় 8টা ইলেকট্রন থাকবে। তো এভাবে আটো হয়ে যখন একটা উপস্তরের ভিতরে বা একটা শক্তি স্তরের ভিতরে অনেকগুলো ইলেকট্রন থাকে, তার মানে সেটার আকারটা কিন্তু ছোট হয়ে যায়। আর ছোট হলে কি হবে, তোমার ছোট আকার যখন ছোট হবে তখন নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন গুলো বেশি আকর্ষিত হবে। তো তার মানে এখানে একটা হাই স্ট্রেংথ দরকার হবে মানে ইলেকট্রন গুলোকে আলাদা করার জন্য, ঠিক আছে? তো এই হাই স্ট্রেংথটা মানেই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এই জন্য পর্যায়ে বরাবর বাম থেকে ডানে বৃদ্ধি পাবে কেন, আকারের কারণে। এই জিনিসটা সরাসরি এক্সপ্লেন করবা যে আকার যত ছোট হবে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, তো সেই অনুসারে সহজ ইলেকট্রন গুলোকে বের করা যাবে না। অর্থাৎ যদি তুমি বের করতেই চাও বেশি শক্তি প্রয়োগ করতে হবে। আবার তুমি যদি গ্রুপ বরাবর একটু লক্ষ্য করো, গ্রুপে উপর থেকে নিচে, আমি এখানে একটু শর্ট করে লিখতেছি, আয়োনাইজেশন এনার্জি কমবে। ওকে, আচ্ছা, কেন কমবে? তার কারণ হচ্ছে উপর থেকে তুমি নিচে যদি দেখো প্রতিটা পর্যায় বরাবর একটি করে শক্তি স্তর বাড়তেছে। শক্তি স্তর বলে তো আকার বাড়বে। তো এটাকে শর্ট ফর্মে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আয়োনাইজেশন এনার্জি এটা হচ্ছে তোমার অ্যাটমিক সাইজের ব্যস্তানুপাতিক। অর্থাৎ অ্যাটমিক সাইজ যদি বড় হয় তাহলে আয়োনাইজেশন এনার্জিটা কমবে,
অ্যাটমিক সাইজ যদি ছোট হয় তাহলে আয়নাইজেশন এনার্জি কম্পারেটিভলি বেশি হবে। আচ্ছা, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন ছিল যে ইলেকট্রন আসক্তি কাকে বলে, এবং এই ইলেকট্রন আসক্তিটাকে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে কিভাবে। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে যে ব্যতিক্রমটা থাকে সেটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো সেটা আমরা ব্যাখ্যা চলে যাই। আচ্ছা, তার আগে আমাদের একটু বুঝতে হবে যে ইলেকট্রন আসক্তিটা কি বোঝায়। আমি খুব সুন্দর করে এখানে বইয়ের একটা সংজ্ঞা এখানে লিখে দিয়েছি। সেটা তোমরা অবশ্যই দেখে দেখে তুলে নিবে। আমি জাস্ট একটু বুঝাতে চাই এটা কি জিনিস। এটা হচ্ছে তোমার কাজ হচ্ছে এখানে কোন একটা নরমাল মৌলকে ইলেকট্রন গ্রহণ করিয়ে আয়নিত করা। সেই ক্ষেত্রে কি হবে? আগের বার আমাদের কি দরকার ছিল? ইলেকট্রন বের করার জন্য শক্তি প্রয়োজন হচ্ছিল। বাট এইবার আমরা শক্তি পাবো। ঠিক আছে? এইজন্য আমরা আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভবকে বলতাম তাপ হারি প্রক্রিয়া। তো সেই হারে এটাকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো প্রতিটি ইলেকট্রন আসক্তি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন আমি এখানে দেখিয়েছি ফ্লোরিনে যদি তুমি একটি ইলেকট্রন গ্রহণ করাও সেই ক্ষেত্রে আমরা আচ্ছা এটা হবে না। এখানে জাস্ট হচ্ছে F মাইনাস হবে। সেই ক্ষেত্রে এটার ডেলএইচ এর ভ্যালুটা দেখতে পাচ্ছ তোমরা নেগেটিভ। ওকে? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি কাকে বলে সেই জিনিসটা। এখন আমরা একটু দেখব ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ৪ টার মধ্যে ইলেকট্রন আসক্তির ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, তো সরাসরি আমি তোমাদেরকে হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল ভ্যালুটা দেখাই, তারপর এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। আচ্ছা। তো এখানেও আমি একটু বলে দেই, ইলেকট্রন আসক্তির ইংলিশ নেমটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রনের প্রতি একটা টান। সো এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আমি একটু এখানে লিখে দিচ্ছি কারণ এর শর্ট ফর্মটা আমি ইউজ করব বারবার। ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটি। আচ্ছা, সো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এটাকে আমি একটু শর্ট ফর্মে বলে দেই। এটাও তোমার আয়নীকরণ শক্তির মতো এক্সপ্লেনেশন করা যায়। তো এটা হচ্ছে তোমার অ্যাটমিক সাইজের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা অ্যাটমিক সাইজ যত বেশি হবে তার ঠিক উল্টাটা হবে। তুমি যদি অ্যাটমিক সাইজ যদি বড় হয় তাহলে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা কম হবে। তুমি যদি উপর থেকে নিচে লক্ষ্য করো, ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আরো বড়, আয়োডিন আরো বড়। এখানে হয়তো আটাইতে পারবো না। তো সেই হিসেবে কি হওয়া উচিত ছিল? ফ্লোরিন থেকে ক্লোরিনের বেশি সরি কম হওয়া উচিত ছিল। তারপরে ব্রোমিন আর আয়োডিনের সবচেয়ে কম হওয়া উচিত ছিল। এটা কিন্তু হওয়া উচিত ছিল। বাট এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন থেকে ক্লোরিনের বেশি। সেটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো? তো এই বিষয়টা আমি একটু এক্সপ্লেইন করব যে কেন ফ্লোরিন থেকে ক্লোরিনের বেশি। তুমি যদি একটু ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো, 1s2 2s2 মেনলি 8 তো। সো 2p7, সরি ভুল লিখছি, 2p5। আচ্ছা, আর যদি তুমি একটু ক্লোরিনের লক্ষ্য করো, 1s2 2s2 2p6, এগুলো কিন্তু কম বেশি তোমরা অনেকে জানো, জানার কথা আসলে। এগুলো তো ক্লাস 19 এ আমরা পড়ে আসছি। তো এখন এই জায়গায় একটু লক্ষ্য করো, কেন ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে তো কোনো পার্থক্য নেই, ডিফারেন্স নাই। বাট সমস্যাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে আমরা কি বুঝি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে একটা ইলেকট্রন সে কি কতটুকু সহজে গ্রহণ করতে পারবে। এখন তুমি লক্ষ্য করো, ফ্লোরিনের সাইজটা কিন্তু একটু ছোট। ঠিক আছে? আর ক্লোরিনের সাইজ কিন্তু একটু বড়। এখন যখন বাহির থেকে একটা ইলেকট্রন আসবে, তখন ফ্লোরিন থেকে ক্লোরিনে কিন্তু কম্পারেটিভলি জায়গা বেশি। তো এখানে কিন্তু তোমার ওই যে ভিড় কম। আর ভিড় কম হলে কিন্তু সহজেই একটা মানুষ ঢুকতে পারে। যেমন মনে করো একটা ঘরে ক্যাপাসিটি হচ্ছে ১০ জন। এখন ৯ জন অলরেডি আছে। সো নবম ১০ম জন যখন আসবে সে কিন্তু একটু কি বলে ভিড়ের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। বাট একটা ঘরে ক্যাপাসিটি ২০ জন, সেখানে ৯ জন আছে। সেখানে যদি আরেকজন আসে সে কিন্তু খুব ইজিলি সে প্রবেশ করতে পারবে। তো এইজন্য এখানে আকারের কারণে, ঠিক আছে? লাস্ট শক্তি স্তরটা দেখো, লাস্ট শক্তি স্তর একটু বড়, কারণ এখানে আরো একটা সাবশেল আছে, সেটা হচ্ছে 3D, যেখানে অলরেডি 10টা ইলেকট্রনের ক্যাপাসিটি আছে। বাট তোমার এফ এ কোনো 2D নেই। সো 2D না থাকার কারণে এখানে ক্যাপাসিটি কম। তো একটা ইলেকট্রন যতটা সহজে প্রবেশ করবে, ক্লোরিনে তার থেকে অনেক বেশি সহজে প্রবেশ করবে। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি এইটা কিন্তু বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, সময় একটু বেশি লাগতেছে, আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করার, কিন্তু অ্যাসাইনমেন্ট অনেক বড়। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু সহজ করে লিখবে, ইলেকট্রন আসক্তি কেন ক্লোরিনের বেশি। আর কারণ হচ্ছে ক্লোরিনের আকারটা, মানে ক্লোরিনের শেষ শক্তি স্তরের আকারটা বড়। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হচ্ছে। এই কথাগুলো এখানে লিখতে পারতেছি না, তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে ফেলো। আচ্ছা, তো এই গেল আমাদের ইলেকট্রন বিন্যাসের, সরি ইলেকট্রন আসক্তির ব্যাখ্যাটা, কেন ক্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। কিন্তু তোমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি হবে না কম হবে, তো সেই ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি।
অবশ্যই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হবে। তার কারণ কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন কত বেশি টানতে পারে। সরি, আমি আবারও ভুল বললাম। তড়িৎ ঋণাত্মকতাটা কম হবে, ঠিক আছে? ফ্লোরিনের বেশি হবে। তার কারণ হচ্ছে ফ্লোরিন ছোট। আর ফ্লোরিন ছোট হওয়ার কারণে তার নিউক্লিয়াস যেটা আছে সেটা থেকে বাহির থেকে যে ইলেকট্রনটা আসতেছে তার প্রতি আকর্ষণটা বেশি হবে। কিন্তু তার জায়গা কম থাকার কারণে সে হয়তো রাখতে পারবে না। কিন্তু তার টানার ক্ষমতাটা বেশি, কিন্তু রাখার ক্ষমতাটা কম। তো ইলেকট্রন আসক্তিটা হচ্ছে ইলেকট্রন রাখার ক্ষমতা, আর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে নিজের দিকে ইলেকট্রনকে টেনে আনার ক্ষমতা। তো এটা কিন্তু ভিন্ন জিনিস। এই জিনিসটা বুঝতে হবে। সো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হবে অবশ্যই। কিন্তু ইলেকট্রন আসক্তিটা এখানে ক্লোরিনের বেশি হচ্ছে জায়গা বেশি থাকার কারণে। বিষয়টা আশা করি তোমরা ধরতে পেরেছো। আচ্ছা, সো আমরা এখন আস্তে আস্তে নেক্সট এর দিকে যাই। এবার আমাদের সেকেন্ড কেস হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একটু ব্যাখ্যা করা এবং তড়িৎ ঋণাত্মকতা ও নির্ভরশীলতা কি কি ছিল, পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন বিন্যাস, এই তিনটার মাধ্যমে তড়িৎ ঋণাত্মকতা নির্ভরশীলতা আমরা এক্সপ্লেন করতে হবে। তো প্রথমে আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞায় চলে আসি যে কোন যৌগের অণুতে অবস্থিত দুইটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন। আচ্ছা, এটা এই সংজ্ঞা থেকে খুব ভালোভাবে বোঝানো সম্ভব না, আমি একটু ব্যাখ্যা করি। সাপোজ মনে করো এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন। তো হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে? একটা করে ইলেকট্রন থাকবে। তো অক্সিজেনের টোটাল 6টা ইলেকট্রন থাকার কথা। তো এখানে আমি লিখে দিচ্ছি যে টোটাল 6টা ইলেকট্রন ক্রস দিচ্ছে। আচ্ছা, তো এখন এই যে ইলেকট্রন এদের মধ্যে একটা বন্ডেজ ক্রিয়েট হবে, সমযোজী বন্ধন আর কি ক্রিয়েট হবে। বাট সমস্যাটা হচ্ছে অক্সিজেন একটু বেশি তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ সে ইলেকট্রন বেশি পছন্দ করে। তো তার ফলে যেটা হবে, এদের মাঝখানে ইলেকট্রন গুলো থাকার কথা ছিল, সেটা না হয়ে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, ইলেকট্রন গুলো অক্সিজেনের কাছাকাছি চলে আসবে। এখানে মাঝখানে যে দুটো ইলেকট্রন থাকার কথা ছিল, এটা এখানে কাছাকাছি চলে আসবে। তাহলে এতে যেটা হবে, অক্সিজেন স্লাইটলি ডুয়েল নেগেটিভ হবে, কারণ দুই দিক থেকে সে ইলেকট্রন টানতেছে। আর হাইড্রোজেন গুলো স্লাইটলি পজিটিভ চার্জ হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো আমি কি বলেছি, শেয়ারকৃত বন্ধনের যে ইলেকট্রন গুলো আছে, বন্ধন যুগল এক জোড়া ইলেকট্রন, সেটা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। আমি এটা চার্টটাও এখন দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, এইটা হচ্ছে চার্টটা। এই চার্টটা যদি তুমি একটু লক্ষ্য করো, আমি এখানে কিছু দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, যেহেতু তোমাদের ম্যাক্সিমাম এক্সপ্লেনেশন দ্বিতীয় পর্যায়ে ছিল, এই জন্য দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের কিছু ইলেকট্রোনেগেটিভিটি দেখানোর চেষ্টা করেছি। এখানে লক্ষ্য করো ফ্লোরিনের সবচেয়ে বেশি, ঠিক আছে? এরপরে কার কার বেশি দেখো, অক্সিজেন, নাইট্রোজেন, সিরিয়ালে যদি আসো সিলিকন, সরি সালফার, কার্বন আছে এখানে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম। সো ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, এখানে ক্লোরিনও থাকবে, কার্বন, ঠিক আছে? এরপর হচ্ছে হাইড্রোজেন। এভাবে কিছু ইম্পর্টেন্ট আমি সিরিয়ালটা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম। তো এই চার্ট অনুসারে তোমরা মনে রাখতে পারো যে কোনটা কত বেশি সহজে ইলেকট্রনকে নিচের দিকে টানতে পারে। আচ্ছা, এই জিনিসটা তোমরা অবশ্যই ইনক্লুড করে দিবে। আরেকটা ইনফরমেশন আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা মানে কোনো একটা যৌগের মধ্যে আসলে এই পোল সৃষ্টি হবে কিনা। যে একটু আগে যে আমি এখানে একটা চিত্র আঁকলাম, এখানে যে আসলে অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে টেনে নিতে পারবে কিনা সেটা বোঝার জন্য আমাদের একটা ইনফরমেশন ইউজ করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যখন তুমি একটা যৌগ পাও, সেই যৌগের মধ্যে কিন্তু একাধিক পরমাণু থাকে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পরস্পর পরমাণুগুলোর ইলেকট্রোনেগেটিভ যে ভ্যালু গুলো আছে, আমরা একটু আগে যে চার্টটা দেখলাম, ঠিক আছে? এই চার্ট অনুসারে যেই পরমাণুগুলোর যে ভ্যালু গুলো থাকবে, সেই ভ্যালু গুলো আমরা কি করব, ডিফারেন্স বের করবো। ডিফারেন্স বের করে যদি দেখি যে 0.5 থেকে 0.9 এর মধ্যে হচ্ছে, তখন আমরা বলবো এদেরকে এরা আংশিক পোল সৃষ্টি করবে, ঠিক আছে? এটা কিন্তু তড়িৎ চিন্তাগত খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটাকে হচ্ছে তোমার পোলারিটির মধ্যে নিয়ে যাওয়া যায়। যাই হোক, এত ভিতরে যাবো না আমরা। তো এটা যদি দেখো, এখানে তোমার কার্বনের ভ্যালু হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। সো এইখানে ডিফারেন্সটা কত? ডেল অফ ইলেকট্রোনেগেটিভিটি, এটার ভ্যালু হচ্ছে 0.4। তার মানে এটা হচ্ছে একটা নন পোলার কম্পাউন্ড, ঠিক আছে? সো এই ইলেকট্রোনেগেটিভিটি থেকে আমরা কোন একটা যৌগ কি পোলার হবে নাকি নন পোলার হবে, অর্থাৎ আয়নিক যৌগের মতো আচরণ করবে কিনা সেটাও বলতে পারি। সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো, এখানে ডেল এন যদি চিন্তা করো, ডেল ইলেকট্রোনেগেটিভিটি, এখানে অক্সিজেন হচ্ছে 3.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1। সো এখানে ডিফারেন্সটা কিন্তু প্রায় 1.4। সো অবশ্যই এটা হাইলি পোলার একটি কম্পাউন্ড, বা এটাকে অনেকটা আয়নিক যৌগের মতো আচরণ করতে দেখা যায়। এবার তুমি যদি ডেল ইলেকট্রোনেগেটিভিটি যদি দেখো, এখানে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে প্রায় 3 এর সমান। এবার হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 2.1, সো এটা হচ্ছে অলমোস্ট 0.9। সো এটাকে আমরা একটি পোলার যৌগ বলতে পারি। আচ্ছা,
ওকে, সো বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এখন তুমি যদি ইলেকট্রোনেগেটিভ একটা গ্রাফ খেয়াল করো, তুমি যদি পর্যায় ৩ দেখো, ঠিক আছে? তো পর্যায় ৩ এ আমি গ্রাফটার মধ্যে একটা জিনিস দেখাই যে কোন একটা পরমাণু যত বেশি অষ্টক পূর্ণ হওয়ার কাছাকাছি যাবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেড়ে যাবে। দেখো এখানে নাইট্রোজেন থেকে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম একদম সিরিয়ালি আর্গনে যাওয়ার পর এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালুতে চলে আসছে, একদম পিক ভ্যালুতে। তো এখান থেকে আমরা বলতে পারি তোমার অষ্টক পূর্ণ হবার কাছাকাছি হলে আচ্ছা এটা একটু লিখছি, ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। আচ্ছা এই গ্রাফটা আসলে কোন জায়গার আমি একটু বলি তোমাদের। দেখো তড়িৎ ঋণাত্মকতার একটা ফর্ম ছিল যে ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে তোমরা ব্যাখ্যা করো যে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে নির্ভর করে। তো এইটা হচ্ছে মেইনলি সেই জায়গাটা আমরা ব্যাখ্যা করেছি। আমি এটা এখানে লিখে দিই, এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের ইনফরমেশন, ঠিক আছে? এই গ্রাফটা তোমরা ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে তড়িৎ ঋণাত্মকতার ব্যাখ্যাটা দেওয়ার জন্য ব্যবহার করবে, ঠিক আছে? ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো ইলেকট্রন বিন্যাসের ভূমিকাটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। অষ্টকপূর্ণ যত কাছাকাছি হবে, অষ্টকপূর্ণ হওয়ার কাছাকাছি যাতে ইলেকট্রোনেগেটিভিটিটা বেড়ে যাবে। আচ্ছা, এরপর আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে তড়িৎ নির্ভরতার নির্ভরশীলতা। তো ফার্স্ট নির্ভরশীলতা তো আশা করি তোমরা মোটামুটি বুঝেছো, পরমাণুর আকারের সাপেক্ষে ইলেকট্রোনেগেটিভিটি সমানুপাতিক বা সরি ব্যস্তানুপাতিক হচ্ছে সাইজ। অর্থাৎ সাইজ যত বড় হবে তোমার ইলেকট্রোনেগেটিভিটিটা তত কম হবে। এটা হচ্ছে ঠিক ইলেকট্রন আসক্তির যে ব্যাখ্যাটা, সেম ব্যাখ্যাটা এখানে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা বেশি বিস্তারিত আলোচনা করব না। সাইজ যত ছোট হবে তোমার ইলেকট্রন কিন্তু খুব বেশি আচ্ছা আমি কি ভুল বললাম? আমার মনে হয় আমি ভুল বলছি। তারা আমি ঠিকঠাক বললাম কিনা। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ঝামেলা করছি। তুমি যদি এই যে চারটা খেয়াল করো, হ্যাঁ চারটা খেয়াল করলে তুমি যদি দেখো লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত তুমি যদি দেখো, ফ্লোরিনে কি হচ্ছে, আকার কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। আর ভ্যালু যদি লক্ষ্য করো, ভ্যালু কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি ভুলটা বলিনি, সঠিকটাই বলছি। সঠিক ইনফরমেশনটা হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি এটা ঠিক ইলেকট্রন আসক্তির মতো ব্যাখ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যা সেম হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমার সংখ্যাটা মোটামুটি কাছাকাছি। তড়িৎ ঋণাত্মকতার হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা, আর আসক্তি হচ্ছে নিজের দিকে টেনে অলরেডি রেখে দেওয়া। সব মোটামুটি কাছাকাছি। আচ্ছা, এইগুলো আমাদের পরমাণুর আকারের সাপেক্ষে তড়িৎ ঋণাত্মকতার নির্ভরশীলতার ব্যাখ্যা। এরপর যদি আমরা নিউক্লিয়ার চার্জের ব্যাখ্যাটা করি, নিউক্লিয়ার চার্জ কি জিনিস সেটা আমাদের আগে বুঝতে হবে। আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের সরাসরি একটু হাই লেভেলে চলে গেছে। যেমন নিউক্লিয়ার চার্জ, এটা সরাসরি তোমাদের বইয়ে নেই। নিউক্লিয়ার চার্জ এক্স্যাক্টলি কি জিনিস আমি একটু বলি। সাপোজ মনে করো আহ এটা হচ্ছে একটি পরমাণু, যেটার মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস এবং বাহিরে অনেকগুলো ইলেকট্রন আছে। তো এই নিউক্লিয়াসের যে প্রোটন থাকে এবং বাইরে যে ইলেকট্রন গুলো থাকে, তাদের একটা লব্ধি বল কাজ করে, মানে নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে টানতেছে, আবার তোমার ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করতেছে, তাই না? তো এই যে বিকর্ষণ এবং নিউক্লিয়াসের ভিতরের দিকে টানা, তো এই ওভারঅল মিলিয়ে পুরো এই ইলেকট্রন গুলো যে পরিমাণ ধনাত্মক চার্জ অনুভব করে, অর্থাৎ সহজ কথা হচ্ছে এক একটি ইলেকট্রন ভেতরের দিকে যে পরিমাণ টান অনুভব করে, ওটাকে বলা হয় নিউক্লিয়ার চার্জ বা টোটাল নিউক্লিয়ার চার্জ। বা তুমি এক কথায় বলতে পারো নাম্বার অফ প্রোটন। এটাই অলমোস্ট নিউক্লিয়ার চার্জ বলা যায়। তো এখন নিউক্লিয়ার চার্জের সাথে তোমার তড়িৎ ঋণাত্মকতার নির্ভরশীলতাটা কি? তড়িৎ নির্ভরশীলতা হচ্ছে তুমি বাম থেকে ডান দিকে যদি যাও তোমার নিউক্লিয়ার, আচ্ছা এটা আমি সাইজ লিখছি, একটু ভুল হবে, এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে? নিউক্লিয়ার চার্জ। ক্লাসটা মনে একটু বেশি বড় হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, তো নিউক্লিয়ার চার্জের ক্ষেত্রে যদি আমি বলি, তোমার ডান থেকে বাম দিকে যদি যাও তাহলে নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, ঠিক আছে? আর নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায়, তো এখানে তুমি আসলে এটাকে ছোট আকারে মনে রাখতে পারো যে ইলেকট্রোনেগেটিভিটি এইটা নিউক্লিয়ার চার্জের সমান। আচ্ছা, কেন নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়? তার কারণ হচ্ছে তুমি দেখো বাম থেকে ডানে যদি যাও, আস্তে আস্তে কিন্তু তোমার বাহিরের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। তো ইলেকট্রন যত বেড়ে যাবে, প্রতিটি ইলেকট্রন কিন্তু প্রোটনের যেই উপস্থিতি সে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো আমি
নিউক্লিয়ার চার্জের সংখ্যাটা যদি এখানে একটু বলি, এটা হচ্ছে তোমার ইলেকট্রনের পজিটিভ জায়গা কম, পজিটিভ চার্জ অনুভব করা, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের পজিটিভ চার্জ অনুভব করা, এটা বোঝায়। আচ্ছা, সো নিউক্লিয়ার চার্জ বাম থেকে ডান দিকে বেড়ে যাবে, সেই অনুসারে ইলেকট্রোনেগেটিভিটিটাও বেড়ে যাবে। তো আশা করি বিষয়গুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আর মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ। আমরা বেশি কিছু আর আগাবো না। তোমাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? অনেক কিছু পড়ানোর চেষ্টা করলাম। আমি যদি একদম শুরু থেকে যাই, আচ্ছা এটাকে আমি ফুল শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে আমি একদম শুরু থেকে যাই। আমরা যেটা করেছি, ঠিক আছে? মৌলসমূহের শ্রেণীবিভাগ, এরপর হচ্ছে আমরা প্রত্যেকটি ব্লকের এক্সপ্লেনেশন দেখলাম, ঠিক আছে? এরপরে আমরা অবস্থান্তর মৌল কাকে বলে সেই এক্সপ্লেনেশনটা দেখলাম। এক ব্লক মৌল, এক ব্লকের বৈশিষ্ট্য, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তির গ্রাফ, তারপরে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বেরিলিয়াম বোরনের কেন ব্যতিক্রম দেখা যাচ্ছে, তারপর নাইট্রোজেন অক্সিজেনের ব্যতিক্রম, সেখানে একটা গ্রাফ দেখলাম আমরা, সরি একটা চার্ট দেখলাম। এরপরে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে এবং উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কিভাবে পরিবর্তন হয় সেই জিনিসটা আমরা এখানে এক্সপ্লেনেশন দেখার চেষ্টা করলাম। এবং এখানে একটা শর্ট ফর্ম আমরা দেখানোর চেষ্টা করেছি, সেই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আয়োনাইজেশন এনার্জি অ্যাটমিক সাইজের ঠিক ব্যস্তানুপাতিক। আচ্ছা, এরপরে ইলেকট্রন আসক্তি আমরা ব্যাখ্যা করেছি, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, তারপর তড়িৎ ঋণাত্মকতার যেই 0.5 থেকে 0.9 হওয়ার ক্ষেত্রে সেটা পোলার হবে নাকি অপোলার হবে সেই জিনিসটা আমরা এখানে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। পরিশেষে তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ এবং কিছু ব্যাখ্যা, পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন বিন্যাসের সাপেক্ষে কিভাবে তড়িৎ ঋণাত্মকতার পরিবর্তন হয়। তো বিষয়গুলো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তো আজকে আমি শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্ন করতে পারো। হ্যাঁ, তোমাদের কোনো ধরনের প্রশ্ন করতে পারো। আমি দুঃখিত যে ক্লাস করানোর সময় ভিডিওটা অন করতে পারিনি, কারণ হচ্ছে আমি মোবাইল থেকে জয়েন করেছি এখন ভিডিওটা অন করার জন্য। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সরাসরি জুমে করতে পারো। আচ্ছা, জুমে তো হচ্ছে তেমন কেউ নাই, আজকে হয়তো ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, এজন্য হয়তো অনেকে নাই, ঠিক আছে, সমস্যা নাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আশা করি তোমরা করতে পারবে। ওকে, আচ্ছা। সো আমি ধরে নিচ্ছি তোমাদের মোটামুটি তেমন কোনো প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছো, আচ্ছা ধন্যবাদ বলেছো। ওকে, ধন্যবাদ, ভালো লাগলো তোমাদের কথা শুনে। তো তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি হচ্ছে তোমাদের, একটু দাঁড়াও, এটাকে একটু পিন করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে পার্সোনালি তোমরা আস্ক করতে পারো। আমি আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। আর সেটার করার ক্ষেত্রে আমি একটু একটা সিস্টেম করি, তোমাদেরকে স্ক্রিন শেয়ারে লিখে দিচ্ছি, ঠিক আছে? কালারটা কোথায়? হ্যাঁ, তোমাদের কারো ধরনের কোনো ধরনের যদি প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তোমরা এই জিনিসটা বুঝো নাই বা সামথিং লাইক দ্যাট, তোমরা আমাকে টেলিগ্রামে নক করতে পারো। এই হচ্ছে আমার টেলিগ্রাম আইডি বা ইউজার নেম CHISPY03। ওকে, ঠিক আছে। সো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। এবং এই হচ্ছে আমার টেলিগ্রাম আইডি। ভালো থাকো তোমরা। আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছো যে আমি কি আসলে ফিজিক্সের অ্যাসাইনমেন্টের ক্লাস নিব কিনা। না, আমি ফিজিক্সের ক্লাসের অ্যাসাইনমেন্ট দিব না। আমি ফিজিক্সের ক্লাস নিবে হচ্ছে তোমাদের ইয়ামিন ভাইয়া, ঠিক আছে? ও বুয়েটের ইলেকট্রিক্যালে পড়াশোনা করতেছে, ওর ক্লাসগুলো করলে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? আমি হচ্ছে শুধু কেমিস্ট্রি নিব, আমার নাম হচ্ছে মাইনুদ্দিন চিশতি। আর তোমাদের মধ্যে ম্যাথ নিবে হচ্ছে ইমাজ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি।